নমস্কার। আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু আমার মতে শুধু একজনের গুণে কোনো সংসার কোনোদিন সুখী হতে পারে না। সেখানে দুজনের যোগদান কিন্তু অবশ্যম্ভাবী। নিশ্চয়ই তাই। যদি দেখা যায় সংসার বা বাড়ি বা যাই বলুন না কেন, তার একটা ভিত থাকে, আর সেই ভিত যত মজবুত হবে বিল্ডিং বা স্ট্রাকচার বা সম্বন্ধও কিন্তু ততই মজবুত হবে। একদম তাই। যেরকম একটা গাড়ি দুটো চাকা যদি ঠিক থাকে, কিংবা একটা চেয়ারের চারটে পা যদি ঠিক থাকে, তবেই কিন্তু গাড়ি বা চেয়ারে ঠিক করে যাওয়া যায় বা বসা যায়। সেরকমই যদি একটা পাংচার থাকে বা যদি পা যদি ভাঙা থাকে, তখন কিন্তু তাতে আর বসা যায় না। পরিবারও হচ্ছে একেবারে সেরকম। স্বামী স্ত্রী হচ্ছে সেই গাড়ির চাকার মতন। তারা দুজনেই যদি সঠিকভাবে এক পথে এগোতে থাকে, তখনই কিন্তু তারা সেই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে। আদর্শ গৃহস্থ আশ্রমের এই যে এপিসোড, সেই এপিসোডে আমরা আলোচনা করব সংসারের ভিত কি করে মজবুত হয়, এবং যত মজবুত সেই সংসার হয়, গৃহবোধ ততই আদর্শ হয়ে ওঠে। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকের এপিসোড শুরু করি। আর শুরুতেই আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট অতিথিগণদের সাথে আলাপ করে নেব। নমস্কার, আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত। শুরুতেই আমরা দাদার কাছে আসবো। দাদা, আপনার নাম এবং আপনি কি করেন? আমার নাম দিবাকর ঘোষ, আমি জলপাইগুড়ি জেলা থেকে আসি এবং আমি পেশায় গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচার। আচ্ছা আচ্ছা, দিদির কাছে আসবো। নমস্কার দিদি, আপনি কি করেন আর আপনার নাম, আর আপনি কতদিন এই ব্রহ্মকুমারীদের সাথে যুক্ত? আমি একজন হাউসওয়াইফ। আচ্ছা। আর আমার নাম তো নিবেদিতা ঘোষ। আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আর আমি গত 6 বছর থেকে আমি এই পরমপিতা পরমাত্মার জ্ঞানে। হ্যালো দিদি, একটু আপনার সংক্ষিপ্ত পরিচয় যদি আমাদেরকে দেন। মানে লৌকিক নাম হচ্ছে নিতু। আমি জলপাইগুড়ি থেকে এসেছি এবং আমি মানে আমার মা বাবা দুজনই জ্ঞানে চলেন, তো তার জন্য আমি ছোটবেলার থেকে জ্ঞানে আছি। আচ্ছা। তো এমনি তো আমাদের বাবা জ্ঞান পেয়েছিলেন চিরকুন্ডার থেকে, তো তারপর থেকে আমরা জ্ঞানে আর কি, মানে ছোটবেলা থেকেই দিদি এই আশ্রমের সঙ্গে যুক্ত। তো মানে আপনার ভিতটাও ভালোই মজবুত। দাদা, আপনাকে জিজ্ঞাসা করব, আপনি বললেন আপনি একদম প্রাইমারি এলিমেন্টারি লেভেলের একজন টিচার, আর টিচার হিসেবে তো দায়িত্ব প্রচুর নিশ্চয়ই। আর আপনি কোয়েড গার্লস কোন স্কুলে পড়ান? যে স্কুলে পড়াই সেটা পুরোপুরি গার্লস স্কুল, এবং শুধু তাই নয়, 1931 সালের স্কুল। আচ্ছা। বহু প্রাচীন স্কুল। আচ্ছা। তো আমি আগে অন্য জায়গায় কর্মস্থলে ছিলাম, সেখান থেকে ট্রান্সফার হয়ে অ্যাজ এ হেড টিচার হিসাবে আমি এই স্কুলে দায়িত্ব নিই। জেনে নি, এই যে জ্ঞান নিচ্ছেন, একটা তো অভ্যন্তরীণ একটা পরিবর্তন ঘটেই। তো এই যে কাজ আর একটা তার সাথে যুক্ত ছোটখাটো একটা স্ট্রেস আমাদের মধ্যে কাজ করে, এই জ্ঞান কি করে সেই স্ট্রেসটাকে ব্যালেন্স করতে সাহায্য করেছে? আপনার ফাউন্ডেশনটা কিভাবে স্ট্রং হয়েছে? প্রথমে যেটা বলি যে আমি আপনাকে বললাম যে আমি আগে অন্য একটা স্কুলে চাকরি করতাম। সেখান থেকে প্রমোশনের জন্য আমি হেড টিচার হিসাবে এই হলদিবাড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয় স্কুলের নাম, সেই স্কুলে আসি। ওখানে আসার পর ছাত্র সংখ্যা প্রচুর, 500-র উপরে প্রত্যেক ইয়ারেই ছাত্র থাকে, এবং হচ্ছে 10 জন, আমি শুধু 10 জন কলিগ আমার। তো সব নিয়ে মেনটেন করতে আমার একটা প্রচুর চাপ ছিল। এবং আমি ব্রহ্মকুমারীদের এই জ্ঞানও পেয়েছি একটা চাপের থেকেই। ঠিক আছে। এবং আমি ছোটবেলা থেকে আমি এমন ছিলাম যে চোখে না দেখে না করে আমি বিশ্বাস করব না কোনো জিনিস, সেরকম একটা সূত্র থেকেই আমি এসেছি এই জ্ঞানে। বর্তমানে আপনারা জানবেন পশ্চিমবঙ্গ সরকারের নানান প্রজেক্ট এবং হচ্ছে স্কুলগুলোকে আপডেট করার জন্য, অনলাইন সিস্টেম চালু করার জন্য অনেক মার্কশিট থেকে শুরু করে সবই করতে হয়। এই সবই মেনটেন করতে হয় আমাকে। এই মেনটেন করার মধ্যেও ব্রহ্মকুমারীদের জ্ঞানে এসে আমি যেটা সবার আগে রিয়ালাইজ করলাম যে সময়, একদম সে টাইমকে কিভাবে নিজের জীবনের সঙ্গে সহজভাবে মিলিয়ে নেওয়া যায়, সেটা আমি এখানে সেই রিয়ালাইজ করেছি। এর জন্য আমি অনেক উপকৃত হয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, জ্ঞানে আসার আগে আমার লাইফস্টাইলটা অন্যরকমই ছিল, ক্রোধ ছিল আমার প্রচুর। এখন কি রাগটা কন্ট্রোল হয়েছে? এখন রাগ তো কন্ট্রোল হয়েছে তো অবশ্যই। মানে এখন আমাকে লোকে দেখে বলে যে কি ব্যাপার, তুই এত পাল্টে গেলি। আসলে আমি কি আগের থেকে বেটার হয়েছি না আরো খারাপ হয়েছি? তো না, তুই আগের মতন লাগিস না। তো রাগটাকে ত্যাগ করতে পেরেছি, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। এবং আমার এই রাগটাকে ত্যাগ করার পিছনে আমি সবচেয়ে বেশি যে সুবিধাটা আমি পেয়েছি আমার কর্মস্থলে যেমন বাচ্চাদের সঙ্গে আমি বন্ধুর মতন মিশে গিয়ে ওদের যা বলি তাই করে। যেমন আমি এখানে আসার কয়েকদিন স্কুলের সঙ্গে যুক্ত নেই, বাচ্চারা
নিয়মিত ফোন করে যাচ্ছে, স্যার যে কবে স্যার আসবেন, আসছেন কবে না আসবেন, কেন? কবে আসবেন। এটা কিন্তু অনেক বড় বড় একটা প্রাপ্তি। এবং এই জন্য বাচ্চারা আমার খুব কাছের হয়ে গেছে এবং আমার কলিগরাও আমাকে সবসময় সব দিকে ভালো, সহযোগিতা মানে করছে। আপনার যে সুইট হ্যাঁ, পার্সোনালিটিটা হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে এবং আপনার এই কর্মজগতে। টাইমটা আমার কাছে এখন অফুরন্ত টাইম আচ্ছা, হয়ে গেছে। দিদির কাছ থেকে এর একটা ঝালঝান্ত প্রমাণ নিয়ে নেব। আমরা সংসারে থাকি বিভিন্ন প্রকারের কাজকর্মের মধ্যে, এবং উনি যে বলছেন এই পরিবর্তনটা ঘটেছে, কতখানি আপনি উপলব্ধি করতে পেরেছেন এই যে ক্রোধ জয় করার ব্যাপারটা? একদম। আর এই ক্রোধের ব্যাপারটা নিয়ে আমার একটা খুব সুন্দর একটা ঘটনা মনে আছে। আপনাদের মতনই একজন খুব রাগী একটা টিচার আপনাদের মাউন্ট আবুতে গেছিলেন। এইবার সে প্রচন্ড রাগ করত, তার বাড়িতেও সবাই ভয় পেত। এইবার এত রাগ করতো এখানে এসে এতটাই চেঞ্জ হয়ে গেছে মাউন্ট আবু থেকে ঘরে যাওয়ার পরে, তার বাড়ির লোকেরা চিন্তিত হয়ে গেছে। হয়ে তারা দৌড়ে দৌড়ে বাড়িতে সেন্টারে এসে দিদিকে বলছে, আমার বাঘের মতন স্বামীটাকে ছাগলের মতন বানিয়ে দিয়েছেন, আপনারা কোথায় নিয়ে গেছেন? তো একদম দিদি এবার ভালো করে বলতে পারবেন যে দাদা এখন কেমন আছেন আর তার রাগটা কতটা কন্ট্রোল হয়েছে। এই ব্যাপারে আমি বলবো যে রাগ তো অবশ্যই ওর ছিল, অনেকটাই রাগ ছিল। তবে এই ব্রহ্মাকুমারীজ নলেজ নেওয়ার পর থেকে ওর রাগটা যেমন কমেছে, তো ও যখন আগে রাগ করতো তখন আমিও রিয়্যাক্ট করতাম। আমি যদিও অতটা করতাম না, কিন্তু তবুও যতটা রিয়্যাক্ট করতাম, এই নলেজ নেওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি যে আমারও রিয়্যাক্ট করাটা ঠিক নয়। তো রাগটা আমারও অনেকটা কমে গেছে, তার জন্য আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেড়ে গেছে, অনেকটাই। সংসারে অনেকটাই শান্তি এসেছে, সেটা দেখেই আপনাদেরকে বোঝা যাচ্ছে যে সুখের ছায়া আমরা আপনাদের মুখে দেখতে পাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে, হ্যাঁ। দিদি, আপনার কাছে জানতে ইচ্ছা করছে যে এনারা বলছেন জ্ঞান নিয়ে একটা সুন্দর জীবন এনারা সৃষ্টি করেছেন, একটা সুখের ছায়া জীবনের মধ্যে নেমে এসেছে। তো এই যে আমাদের মধ্যে বিভিন্ন প্রকারের বিকার বা রাগ, টেনশন, এগুলো জয় না করতে পারারও অ্যাংজাইটি চলে থাকে এবং সে শারীরিকভাবে ভীষণভাবে আমাদেরকে আঘাত করেও থাকে। খুব জানতে ইচ্ছা করছে যে এগুলো আমরা কিভাবে জয় করে থাকি, কি পদ্ধতি দিয়ে জয় করি, এবং যখন সত্যি জয় করে ফেলি তার পরের উৎসাহটা কি হয়? অ্যাকচুয়ালি কি আছে কি, এখানে আমরা যখন জ্ঞানে যখন আসি, তো আমাদেরকে যে পরমাত্মা প্রথমে তো আমাদেরকে যে জ্ঞানটা দিয়েছেন কি নিজেকে যে বোঝা আর কি, আমি যে কে, তো সেটাকে আমাকে অনেকভাবে জানতে হবে। খালি আমি বললাম শুনলাম তাতে না, সেটাকে অনুভব করার আমার দরকার আছে। আর আমাদের এখনকার মানে চাহিদাটা হচ্ছে কি আমি সামনের থেকে কি পাচ্ছি, তো এখানে আমাদের জানতে হবে কি ও তো রিক্ত আছে, খালি আছে, ও আমাকে কি দেবে। যখন আমাদের অন্যের কাছ থেকে চাহিদা যখন থাকবে না, তখন আমরা কি করব, আমাদেরকে সেই পরমাত্মার সম্বন্ধেও আমাকে জানতে হবে। তো উনার থেকে যদি আমি নিতে থাকি সেই শান্তি, সেই সুখ, সেই অনুভূতি করতে থাকি, তাহলে আমাদের বাইরের লোকের কাছে সেই চাহিদা থাকবে না। তো যখন চাহিদা আমার মেটে যাবে, তাহলে তো আর কোনো মানে ঝামেলাই নেই সেখানে। মানে রাগ বা এইসব জিনিসের মূল কারণই হচ্ছে আমাদের চাহিদা। আর একটা ফ্যাক্টর আমার মনে হয় রিক্ততার ভেতরের একটা খালি একদম খালি তো জায়গা। এই জ্ঞানে আসার পরে বোধহয় সেই খালি জায়গাটা মানে কন্টেন্টমেন্ট হতে থাকে, পুরোটাই ভরে যায়। তো সেই জিনিসটা যে ভরপুরতা, সেটা আপনাদের দুজনকে দেখেই বা দিদিকে দেখে তো একদম জলজান্ত আমরা দুজনেই, আমাদের দর্শকরাও উপলব্ধি করতে পারছে। দাদা, আরেকটু যদি আপনার অনুভব আমাদের সাথে শেয়ার করেন যে এখানে আসার ফলে আপনার জীবনে আর কি কি বিশেষ পরিবর্তন হয়েছে? আসলে আমাদের কিছু কিছু কন্টেন্ট আমাদের মধ্যে থাকা উচিত ছিল বা আছে, বা সেগুলো নষ্ট করেছি। তার মধ্যে এই নেগেটিভিটিগুলো আসার জন্য এগুলো নষ্ট করেছি। তো নেগেটিভিটি মধ্যে একটা ক্রোধ আপনাকে বললাম। তো শুধু ক্রোধ নয়, সমাজে চলতে গেলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যে আমাদের অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু ওই খালি জায়গার থেকে আমাদের বড় হচ্ছে, জন্য আমাদের এত প্রবলেম ক্রিয়েট করছে। দিদি যেমন বলছিলেন খালি, তো খালি জায়গাটা না থেকে যদি আমাদের এই কন্টেন্টগুলো ভরা থাকতো, তাহলে আমরা অনেক বেশি ইজি ওয়েতে চলতে পারতাম। এবং আমরা সেটা আমি অ্যাপ্লাই করলাম এই ব্রহ্মকুমারীজ জ্ঞান নেওয়ার পরের থেকে, যে এখানকার যে কন্টেন্ট ছিল সেগুলো প্রথমে নিজে রিয়ালাইজ এবং আমার স্কুলের বাচ্চাদের এবং আমার কলিগদের সঙ্গে শেয়ার করে করে এটাকে আমি একদম এত ইজি ওয়েতে নিয়ে এসেছি যে গর্ববোধ করি আমি আমার স্কুল এবং আমার কর্মস্থলকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে। এই পজিটিভ ভাইব্রেশনটা আমরা এখানে বসেও ফিল করতে পারছি, এবং আরেকটা জিনিস ফিল করছি যে আপনি লাইফে খুব এনজয় করছেন, তাই না? দিদি, আপনার কাছে আসবো। এই যে উনি বলছেন একটা হ্যাপিনেস, একটা কন্টেনমেন্ট, একটা স্যাটিসফ্যাকশন, এটা যখন ওনার জীবনে আসবে যথাযথই সেটা আপনার জীবনেও দেখা দেবে, অবশ্যই, তাই না? এবং আমরা যখন একটা সম্পর্কে জড়াই বা একটা সম্পর্কে থাকি, স্বামী স্ত্রীর মধ্যে আমার মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, দুজনের প্রতি একটা স্যাটিসফ্যাকশন খুব থাকা উচিত। সেই স্যাটিসফ্যাকশনটা উনি তো নিশ্চয়ই
জ্ঞান পেয়ে প্রাপ্ত করেছেন, আপনিও প্রাপ্ত করেছেন, কিভাবে এভাবে দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করেছে? এই আন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার পেছনে একটাই কারণ রয়েছে, এখানে আমি যখন নিজেকে আমি রিয়ালাইজ করতে পারবো, সেলফ রিয়ালাইজেশন যদি হতে পারে তবেই আমি অন্যকেও রিয়ালাইজ করতে পারবো। আর সেলফ রিয়ালাইজেশন যখন হবে তখন আমি যেমন নিজেও আমি নিজে সন্তুষ্ট থাকবো, তো অন্যের থেকে আমি যেটা পাচ্ছি সেটা নিয়েও আমি সন্তুষ্ট থাকবো। একদম দিদি, সেলফ রিয়েলাইজেশন কথাটা শুনতে অনেক বড় মনে হলো, কিন্তু নিজেকে চেনা, আমরা তো অপরকে চিনতে বা অপরকে খুঁজতে বা অপরের দোষ দেখাতে খুব ব্যস্ত, যে এটা তোর ভুল, ওটা তার ভুল, বা কিছু হলেই আমরা অন্যের দিকে খুব আঙ্গুল তুলি। কিন্তু কি করলে আমরা নিজেদেরকে চিনতে পারবো বা ঠিক করতে পারবো, একটু যদি বলে দেন। আমরা যে 7 দিনের যে কোর্স করি, তো তার প্রথম লেসনই হচ্ছে কি সেলফ রিয়েলাইজেশন। কেন কি নিজেকে চেনা, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এটাই এখানে জ্ঞান দেওয়া হয়। তো সেটা ধীরে ধীরে একের পর এক মানে ধাপে ধাপে যখন আমরা কোর্সটা করি তাহলে আমরা এটা সহজভাবে আমরা বুঝতে পারবো এবং আমাদের জীবন পথটা আর কি মানে অনেক সুন্দর আর কি সরল হয়ে চলবে আর কি। এই একই পথে যদি একটা প্রশ্ন আপনাকে আমি করি বা আমার করতে খুব ইচ্ছা করছে, আজকালকার ধরুন সম্পর্কগুলো খুব ক্ষণভঙ্গুর, একটুতেই আমরা একে অপরের প্রতি যেন চটে যাই, এই তুমি আমায় কেন বললে, এই তুমি সেটা কেন বললে। একদম হ্যাঁ, আর তার ফলে আজকে আমার মনে হয় সমাজেও কোথাও যেন একটা মূল্যবোধের একটা জায়গা খালি থেকে যাচ্ছে। ধরুন আমরা যখন একটা বিবাহ আবদ্ধে থাকি সম্পর্কে, তখন মনে হয় দুজনকে বোঝাপড়াটা খুব দরকার, তাই না? তাই আমি যদি বুঝে যাই আমি কে এবং আমার সামনে যে পার্টনার আছে আমি বুঝে যাই তাকে আমি দিতে পারবো, তাহলে বোধহয় সম্পর্কগুলো আরো স্ট্রং হবে। আপনি কি মনে করেন? না, দিতে পারবো সেটা তো এক জায়গায় নিশ্চয়ই রয়েছে, কিন্তু আমাদের যে মানে চাহিদাটা মানে ওনাকেও যে বোঝা, ওর স্বভাব সংস্কার এরকম আছে। আমাদের যে যেরকম মেয়েদের ক্ষেত্রে এরকম থাকে কি বিবাহ বার্ষিকীতে আমাকে একটা গিফট দেবে, আমার জন্মদিনে একটা গিফট দেবে, ওটা না দিলে পরেই আমরা রেগে যাব। তো একটা মাতাজি আমাকে বলছিল, আমি যখন বুঝতে পারলাম আমার হাজবেন্ডের স্বভাব সংস্কার এরকম আছে, তো আমার চাহিদাটা কমে গেছে। না হলে কি হয়, বন্ধু বান্ধবীদের যখন দেয়, নিজে যখন দেখে না তখনই অসন্তুষ্টতা সৃষ্টি হয়, তখনই ঘরের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। একদম দাদা, এই যে নারী শিক্ষা নিয়ে প্রচুর সময় চেষ্টা করেছেন, কখনো আমরা স্বামী বিবেকানন্দর কথা বলি বা সিস্টার নিবেদিতা বলি বা রামকৃষ্ণ কথা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বা আমাদের প্রত্যেকটা মহর্ষি তারা নারীদেরকে আগিয়ে রেখেছেন। বা আগেকার সময় যেখানে রামের আগে সীতা, মা সীতার নাম নেওয়া হতো, বা কৃষ্ণের আগে রাধার নাম নেওয়া হতো, কিন্তু বর্তমান সময় আপনার এরকম মনে হয় না যে নারীরা এখনো আমরা অনেক পিছিয়ে আছে? সমাজ ব্যবস্থা তৈরি করে রেখেছে, কিন্তু যদি আমরা আত্মিকভাবে বা ব্রহ্মকুমারীর যে জ্ঞান সোর্সেই বলি আমি, যে আত্মিকভাবে যদি আমরা দেখি তাহলে নারীরা কিন্তু পুরুষদের সমান পারদর্শী এবং কোনো কোনো ক্ষেত্রে ছাপিয়েও যাচ্ছে। মানে আমাদের মানসিক অবস্থার জন্য আমরা তাদের পিছিয়ে রাখছি, আসলে নারীরা পিছিয়ে নেই, নারীরা অনেক সামনে রয়েছে। আমি বলবো যে নারীরাই হচ্ছে সমাজটাকে মেক করছে, মেকার। একদম তাই। হ্যাঁ, নারীদের দিয়ে আমরা গোটা সমাজটাকে তৈরি করতে পারি। একটা সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে আমার নারীকেই সামনে রাখা উচিত এবং নারীদেরই শিক্ষিত করা উচিত। এবং আমি আমার বালিকা প্রাথমিক বিদ্যালয়ে এই কাজটাই আমি করি এবং আমি খুব স্যাটিসফাইড বাচ্চাদের নিয়েও, যে আমি ওদের যদি কিছু শেখাতে পারি, ওরা যদি কিছু নিতে পারে, তাহলে আমি নিজেকে খুব গর্বিত বোধ করি। ধরুন আপনি কর্মজগতে একটা উঁচু জায়গায় আছেন এবং আমার মনে হয় উঁচুতে থেকে নিচটাকে বানানো বোধহয় বেশ মুশকিল। অবশ্যই, কারণ ছোট বাচ্চাদের একদম হাতে গড়তে হয়, মানে বেসিক ব্যাপার কি বলবে, কি করবে, এবং সবচেয়ে বড় ব্যাপার পাঠ্যপুস্তক বাদেও যদি আপনারা দেখেন নৈতিক মূল্যবোধ তৈরি করা, হ্যাঁ সেই নৈতিক মূল্যবোধ তৈরি করে দেওয়াটাই কাজটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন মূল্যগুলোকে যে হারিয়ে ফেলে তাহলে পুঁথিগত বিদ্যা নিয়ে কোনো লাভ হবে না। এবং আমার মনে হয় আপনি সমাজের একটা বেশ ডেলিকেট সেকশন নিয়ে কাজ করছেন, সেটা হচ্ছে মেয়েরা। একদম খুব সুন্দরভাবে কাজ করছেন। না, সেই জায়গাটা থেকে দিদির কাছে একটু যাওয়া যাক, যে দাদা যে এত সুন্দর কাজ করছেন সেইখানে আপনার ভূমিকা কতটা, বা আপনি কিভাবে তাকে সাহায্য করেন, প্রতিনিয়ত তাকে হেল্প করেন? মানে যদি একটু সরলভাবে বলি, সংসারে হয়তো আপনি সেই ভূমিকাটা করছেন যেটা উনি স্কুলে করছেন। হ্যাঁ অবশ্যই, নাই না, উপরে থেকে নিচটাকে পুরো ব্যালেন্স করা। হ্যাঁ, আমাকেও তাই করতে হচ্ছে না, সেটাই তো পুরো সংসারটাকে দেখতেও হচ্ছে। আবার এদিকে আমি যে ব্রহ্মকুমারীর জ্ঞান নিয়ে চলছি, এর জন্য আমি একটা টাইম বের করছি, যেটা উনি বলেছিলেন যে টাইম, সেই টাইমটা আমি এখন খুব ভালোভাবে ইউজ করতে পারছি, যেটা এই নলেজ পাওয়ার আগে টাইমটাকে আমি সেভাবে ইউজ করতে পারতাম না। আচ্ছা, কিছু বিশেষ অনুভবও যদি আমাদের সাথে একটু শেয়ার করেন।
যেমন পরমপিতা পরমাত্মার সঙ্গে কানেকশন, আমাদের এই রাজযোগ মেডিটেশনে আমরা সেটাই করি, মানে পরমপিতার সঙ্গে আমরা কানেকশন করাতে কি হয়, পরমপিতার যে আমাদের সর্বশক্তির যে তিনি উৎস, সোর্স, সেই সোর্স থেকে আমরা যখন শক্তি পেতে থাকি, তখন আমাদের জীবনে চলার পথে যে শক্তিগুলোর প্রয়োজন হয়, মেইনলি 8টা শক্তি রয়েছে, যাই হোক সেটা ডিটেলসে আছে, তো সেই শক্তিগুলো আমরা পেতে থাকি। তাতে কি হয়, আমাদের জীবনে চলার পথে খুবই সুবিধা হয়। আচ্ছা, কারণ আগে যখন আমার কোনো প্রবলেম আসতো, তখন যেটাকে আমার সংঘর্ষ বলে মনে করতাম, কিন্তু এখন আমার সেটা একদম ইজি। উত্তরটা জেনে আমার খুব ভালো লাগলো। দিদি, জিজ্ঞাসা করতে খুব ইচ্ছা করছে, এই যে উনি বলছেন একটা সংঘর্ষ, তাই না? ঈশ্বর জীবনে এলে সংঘর্ষবিহীন জীবন কি করে যাপন করা যেতে পারে? দেখুন, ছোট বড় সংঘর্ষ তো প্রত্যেকের জীবনেই থাকে, কারো ছোট থাকে, কারো বড় থাকে, কিন্তু এখন যদি আমি পরমপিতা পরমাত্মাকে নিজের সাথী হিসেবে ধরে নিই, তাহলে প্রত্যেকটা পথটাই তখন অনেক সুন্দর হয়ে যাবে। কেন কি উনি আমার পদে পদে আমাকে সাহায্য করেন, তো ওই জন্য এটা অনেক মানে সহজ এবং সরল হয়ে যায়। মানে ওনাকে আমি সাথী বানিয়েছি। এখানে তো আমরা দেহধারী সাথীকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, কিন্তু সেই ঈশ্বর এই দেহধারী সাথী তো আজ আছে কাল নেই, এটা তো দেখাই যায় সকলের ক্ষেত্রেই। তো কিন্তু ওনাকে যদি আমি ঈশ্বরেরকে সাথী বানিয়ে নিয়ে চলি, তাহলে এই সরল মানে এই জীবনটা সরল হয়ে যাবে। খুব সুন্দর একটা উত্তর আপনার কাছ থেকে আমরা এবার দাদার কাছে একটু জানতে চাইবো যে এরকম কোনো বিশেষ অনুভব যা আপনি ব্রহ্মাকুমারীতে আসার পরে হয়েছে, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আপনাকে প্রথমেই আমি বলেছিলাম যে চোখে না দেখে কোনো জিনিস আমি বিশ্বাস করতাম না। ব্রহ্মকুমারীদের জ্ঞানটাও ঠিক কি আছে এর মধ্যে, এটাকে বোঝার জন্যই আমি শুরু করেছিলাম। তো প্রথম বছর 1 বছর চলে গেছিল যখন আমার এটাকে বুঝতেই নিয়েছিলাম কি আছে, কি হচ্ছে, দিদি কি বলছেন, মুরলি কি বলছে, অতটা বিশ্বাসও ছিল না মুরলির উপরে, সত্যি কথাই। তো যখন 1 বছর পার হয়ে যাওয়ার পরে একবার, আগেও বলেছিলাম আমি ভীষণ রাগী ছিলাম, প্রচণ্ড এক রাগ নিয়ে আমি মাউন্ট আবুতে আসি। রাগ মানে এই ব্রহ্মকুমারীদের এই জ্ঞানটাকে একটা সময় মনে করি যে না, জায়গার অভাবে আমার ঘরের মধ্যেই শুরু করেছিলাম একটা পাঠশালা, যেটাকে বলা হয়। তো পাঠশালা করতে গিয়ে একদিকে দিদির প্রেশার, একদিকে স্কুলের ওয়ার্ক, এ নিয়ে আমার একটু সেই সময়ের টাইমিংটা চাপ ছিল। তখন আমার 24 ঘন্টা 48 ঘন্টা ছিল। এখন যেমন 24 ঘন্টা আমার কাছে এনাফ, কিন্তু তখন আমার 48 ঘন্টাও কম হয়ে যাচ্ছিল। তো এরকম একটা চাপের মধ্যে মানে আমার মনে হয়েছিল যে হয়তো ব্রহ্মকুমারীদের এই সিস্টেমটাও চাপিয়ে দেওয়া একটা ব্যাপার। কিন্তু আমি এই সত্যিটাকে পরে উপলব্ধি করলাম যে কতটা সত্যি। আগে অনুভবটা বলি, তারপরে সত্যি কথাটা বলবো। সত্যিটা কি, ওয়াইফের উপর এবং দিদির উপর, সবার উপরে, ভগবানের উপরেও ভগবান পাচ্ছি না, ভগবান কোনো অনুভব নাই বলে সবাই। তো আমার ছোটবেলা থেকে বিশ্বাস ছিল যে একটা শক্তি আমাদের চালিত করছে। মানে অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমি এটাকেই রিয়ালাইজ করেছিলাম, যেটা সূর্যকে তখন ভগবান ভাবতাম, সূর্যই আমাদের শক্তি। কিন্তু যখন গোটা ব্রহ্মাণ্ডের রহস্যটা ব্রহ্মকুমারীতে শুনলাম, তখন আমি একটা শক্তির কথা ভাবলাম যে একটা কোনো শক্তি আমাদের চালিত করছে। তো সেই শক্তির সন্ধানেই কিন্তু আমি ব্রহ্মকুমারীদের জ্ঞানে যুক্ত হই। তো সেই হিসাবেই দিদি একসময় আমাকে মাউন্ট আবুতে পাঠালেন। তো আমি একা একা এসেছিলাম, এবং একা একা আসাতে অনেক সমস্যা, মাথায় প্রচণ্ড রাগ, প্রচণ্ড চাপ, আর সেই জীবনটা অন্যরকমই ছিল। মাউন্ট আবুতে মে মাসে তাপমাত্রা অনেকটাই থাকে। তো আমি একা একা আসার পরেই স্নান টান করে পাণ্ডব ভবনে গেছিলাম। তো আমার ইয়ে ছিল যে হয় অনুভব হবে, আর না হলে পরের দিন গিয়ে ঘরে তালা মেরে দেবো, এসব আমি করবো না, কিছু পাচ্ছি না। তো পাণ্ডব ভবনে যাওয়ার পরে পিস টাওয়ারের নিচে বসলাম। তো পিস টাওয়ারের নিচে বসার পরে একটা সময় খেয়াল করলাম যে আমার ভীষণ কাঁপুনি আসছে, ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা, মানে এত ঠান্ডা যে আমার জলপাইগুড়ি জেলায় শীতকালে মানে জানুয়ারি ডিসেম্বর মাসে যে প্রবল ঠান্ডা পড়ে, সেই ঠান্ডাকেও যেন ছাপিয়ে যাচ্ছে। মানে ভিতরে হাড়ের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। তো তারপরে হঠাৎ করেই চোখ এদিক ওদিক তাকাতে গিয়ে দেখলাম সামনে একটা ঘড়ি রয়েছে, সেই ঘড়ির মধ্যে টেম্পারেচার 42 ডিগ্রি, তখন 12টা 20 বাজে। তো এটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। সত্যি কথা, আমি ছোটবেলা থেকে কাউকেই ভয় পাই না, কিন্তু সে সময় আমি ভয় পেয়ে যাই যে এমন কি হলো যে আমার ঠান্ডা লাগছে। তো কাউকে কিছু না বলে চলে আসলাম। তো এই শক্তিটাকে যে একটা শীতল করে দেওয়ার যে শক্তি, সেখান থেকে আমি শান্ত স্বভাব এবং ক্রোধটাকে আমি ত্যাগ করেছি। সেই উপলব্ধি থেকে ধীরে ধীরে আমি এই জ্ঞানটাকে আরও গভীরভাবে আমি এই জ্ঞানের মধ্যে ডুবে যাচ্ছি। এবং সত্যি কথা বলতে আমাদের মানুষের এই জ্ঞান, পরমপিতা পরমাত্মা সর্বশক্তিমানের জ্ঞান আমাদের মাথায় রাখা অসম্ভব। মানে আমরা সামান্যতম যদি নিতে পারি,
তাহলে আমাদের জীবনকে ধন্য করতে পারবো। খুব সুন্দর একটা অনুভব আপনাদের সকলের কাছ থেকে জানলাম। আর দিদির যে আধ্যাত্মিক ব্যাখ্যা সেটা শুনে বোধহয় চোখের অনেকটা অন্ধকার আমাদের আজ কেটে গেল। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ঈশ্বর হচ্ছে সেই সূর্যের আলোর মতন। সূর্য যেরকম কোথায় ময়লা, কোথায় সুন্দর জায়গা, বা কে ধনী কে গরিব সেটা দেখে না, সকলকে আলো দেয়। তো ঈশ্বর আমাদের সকলকে আলো দিচ্ছে, কিন্তু সেই আলো থেকে আমরা কতটা নিতে পারছি। গাছ যেরকম সেই আলো থেকে সালোক সংশ্লেষ করে খাবার বানিয়ে নেয়, সোলার প্লেট থেকে যেরকম ইলেকট্রিসিটি তৈরি হয়, সেরকম আমরা প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সাথে যত কানেক্টেড থাকব তত কিন্তু তার শক্তিটা আমরা নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারি। একটা গাছের যে শিকড় বা জড় হয় সেটাই বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ হয়। তার থেকেই সে যত খাবার, যত জল, সব কিছু নিজের দিকে টেনে নেয় এবং একটি ছোট্ট গাছ থেকে সে একটা মহিরুহে পরিবর্তন হয়। আমাদের সমাজটাও ঠিক কিন্তু সেই রকম। অনেক কিছু দিয়ে আমরা একটা সমাজ গড়ে তুলি, সংসারটাও ঠিক তাই। ছোট্ট ছোট্ট ধাপে যখন আমরা এগোই এবং সে একত্রিত হয়ে যে সংমিশ্রণে একটা নতুন রসায়ন আমাদের মধ্যে সৃষ্টি হয়, তার পরিচয় কিন্তু আজকের এপিসোডে আমরা পেলাম। অবশ্যই। তাই আজকের থেকে এটাই আমরা শিখলাম যে কি করে আমাদের সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। দিদি যেই কথাগুলো আমাদের বললেন বা ওনাদের যে বিশেষ বিশেষ অনুভবগুলো, তার থেকে আমরা আজকে অনেক কিছু শিখতে পেরেছি। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগছে এবং এগুলো শুধু শোনা নয়, শুনে আপনারাও জীবনে ধারণ করবেন। আমরাও নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করছি, আর আশা করব আমাদের দর্শকদের জীবনেও যেন এই পরিবর্তন নেমে আসে। আজকের মতন আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।